রিউমাটোলজি বা মাসকুলোস্কেলেটাল পেইন, হ্যাঁ, ফার্স্টে আমাদের শিখতে হবে আসলে গিরার ব্যথা না গিরার পাশে ব্যথা। কারণ এই যে একটা জয়েন্টের চারিদিকে নানান স্ট্রাকচার থাকে, টেন্ডন থাকে, ক্যাপসুল থাকে, হ্যাঁ, লিগামেন্ট থাকে, এগুলোর কারণে পেইন হইতে পারে। তা আসলে জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ক্যাভিটির ভিতরে পেইন স্যার শোনা নাকি যাচ্ছে না, স্যার শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? আর কেউ কি শুনতে পাচ্ছেন? স্যার আমি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে কিন্তু খুব হালকা, আজকে বয়সটা খুব লো। তাই না? ভালোই শোনা যাচ্ছে স্যার, ভালোই শোনা যাচ্ছে ও, স্যার। আবার কেউ স্যার, বলে এখন ভালো, শোনা কেউ যাচ্ছে, বলে স্যার, এখন শোনা যাচ্ছে, স্যার। শোনা যায় এবার? আচ্ছা, ফার্স্টে শোনা আমি যাচ্ছে, স্যার। দুই লাইন গল্প করি, দেখো তো পরিষ্কার শোনা যায় কিনা। আমার সর্বোচ্চ আজকে টার্গেট হচ্ছে যে 10টা আম খাওয়া, খেতে পারি নাই, আমি সর্বোচ্চ 6টা আম খেয়েছি একদিনে। তোমাদের কাছে দোয়া চেয়েছিলাম যে 10টা আমের, কিন্তু তোমরা সেই দোয়া করতে পারো নাই। যাই হোক, আমার টার্গেট 10টা আম খাওয়া, তোমরা এক দোয়া করবা, কাল বা পরশু আমরা ইনশাল্লাহ 10টা আম খেয়ে ফেলবো। কি শোনা গেছে এবার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমের কথা শুনছে তো নেট, এই জন্য মনে হয় শুনতে পারছো। যাই হোক, নেটও খুব দুষ্টু, বুঝছো, পড়ালেখার কথাও শুনতে পারে না নেট। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মাসকুলোস্কেলেটাল পেইন নিয়ে শুরু করি। মাসকুলোস্কেলেটাল পেইন হলে ফার্স্ট আমাদের চিন্তা করতে হবে যে, মনে করো একজনের গিরায় ব্যথা নিয়ে আসে, সেটা হাঁটু ব্যথা বা নি জয়েন্টের পেইন, আমরা আগে গিরা ভাববো নাকি গিরার বাইরে ভাববো? গিরার বাইরে বিভিন্ন স্ট্রাকচার আছে, টেন্ডন আছে, ক্যাপসুল আছে, লিগামেন্ট আছে, হ্যাঁ, এগুলো মাসেল আছে, এগুলোর কারণে পেইন হইতে পারে। সুতরাং আমাকে ফার্স্ট হিসাব করতে হবে, সরি, এটা পেরি আর্টিকুলার নাকি নন আর্টিকুলার, এর আরেকটা নাম সফট টিস্যু রিউমাটিজম, নাকি এটা আর্টিকুলার, নাকি জয়েন্ট পেইন। ধরো কোনো রুগী যখন কমপ্লেন করবে যে আমার গিরা ব্যথা, তোমাকে সেটা বের করতে হবে যে গিরায় নাকি গিরার বাইরে। সেটা কিভাবে বের করবা? পেইন ইন অ্যাক্টিভ মুভমেন্ট ইন ওয়ান ডিরেকশন, বেশ ইম্পর্টেন্ট একটা কথা, হ্যাঁ, খুব প্র্যাকটিক্যাল ফিল্ডের জন্য খুবই দামি একটা কথা। পেইন ইন অ্যাক্টিভ মুভমেন্ট, অর্থাৎ রুগী যখন মুভ করবে ইন ওয়ান ডিরেকশন, মনে করো এক্সটেনশন করছে, ব্যথা হয়েছে, কিন্তু ফ্লেকশনে কোনো ব্যথা নাই, বা ফ্লেকশন করছে, ব্যথা পেয়েছে, কিন্তু এক্সটেনশনে কোনো ব্যথা নাই, এটাকে বলা হচ্ছে ওয়ান ডিরেকশন। তানিয়ারটা মনে হয়, তানিয়া মিউট করে রাখো, তোমারটা আমি মিউট করে রাখতেছি, বারবার এটা অন হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি ওয়ান ডিরেকশনে পেইন হয় এবং অ্যাক্টিভ মুভমেন্ট, রুগী নিজে জয়েন্টটা মুভ করছে তখনই পেইন হয়েছে, কিন্তু ডক্টর ওই জয়েন্টটা মুভ করে দিল, প্যাসিভ মুভমেন্ট, তখন কোনো পেইন নাই, তাহলে এটা অ্যাক্টিভ মুভমেন্টে। তাহলে পেরিআর্টিকুলার পেইন যদি হয়, সেটা অ্যাক্টিভ মুভমেন্টে হবে অনলি, প্যাসিভ মুভমেন্টে হবে না। আর ওয়ান ডিরেকশনে হবে, অর্থাৎ হয় এক্সটেনশনে হবে, ফ্লেকশনে ভালো আছে, অথবা ফ্লেকশনে হবে, এক্সটেনশনে ভালো আছে, তাহলে ওয়ান ডিরেকশন হবে। এইটাই দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আর্টিকুলার পেইন নাকি নন আর্টিকুলার পেইন। আর আর্টিকুলার পেইন যদি হয় জয়েন্টের ভিতরে বা সাইনোভিয়াল ক্যাভিটির ভিতরে হয়, তখন ওই এক্সটেনশন কি আর ফ্লেকশন কি, বোথ ডিরেকশনে পেইন হবে। আর অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি, রুগীর নিজে নাড়াইলেও পেইন হবে, ডক্টরও নাড়িয়ে দিলেও পেইন হবে। তাহলে পেইন অন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ মুভমেন্ট ইন অল ডিরেকশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা রুগী যখন নি জয়েন্টে পেইন নিয়ে আসবে, তখন তুমি যা সেটা হিস্ট্রি নাও যে আপনার হাঁটু ভাঁজ করলে ব্যথা হয় না হাঁটু সোজা করলে ব্যথা হয়, দেখো রুগী কোনটা বলে। অনেক সময় রুগী এসে বলবে নামাজ পড়ে যখন এসে বসতে যাই তখনই আমার পেইনটা হয়, তার মানে হচ্ছে যে যখন হাঁটুটা ভাঁজ করে ফ্লেকশন, তখনই পেইনটা হয়, এক্সটেনশনে পেইন হয় না, তাহলে এটা পেরি আর্টিকুলার। অনেক সময় এটা কনফিউজড হয়ে যেতে হয় যে আর্টিকুলার না নন আর্টিকুলার, তাহলে এক একজনের চিকিৎসা এক এক রকম হবে। তাহলে এটা আর্টিকুলার পেইন বুঝবো কিভাবে? বোথ ডিরেকশনে, ফ্লেকশন এক্সটেনশন দুই কন্ডিশনে হবে, এবং অ্যাক্টিভ মুভমেন্ট প্যাসিভ মুভমেন্টে বোথ মুভমেন্ট এটা হবে। এখন আমরা এটা পেয়ে গেলাম যে আর্টিকুলার না নন আর্টিকুলার। এখন আমরা যদি আর্টিকুলার হয় সেটাকে আমরা ভাগ করব, এটা নন ইনফ্লামেটরি নাকি ইনফ্লামেটরি। অর্থাৎ নন ইনফ্লামেটরি মানে কি? নন ইনফ্লামেটরি মানে হচ্ছে যে মুভমেন্টটা বাড়বে, রেস্ট কমবে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, দিনের বেলা কাজকর্ম করার সময় কমে, রাতে রেস্টের সময় ভোরবেলায় অনেক বেশি বাড়ে, রেস্টের সময় বাড়বে আর কাজকর্ম করার সময় এটা কমে। তাহলে যে জয়েন্টের পেইন নড়াচড়া করলে বা মুভমেন্টের সময় কমে যাবে, কিন্তু রেস্ট নিলে, সেটা রাতে রেস্ট নিই, হ্যাঁ, তখন দেখা যাবে যে তার এটা আস্তে আস্তে বাড়তেছে, সেটি চিহ্ন। মুভমেন্টটা বাড়তেছে, সরি ভুল বলছি, মুভমেন্টটা বাড়তেছে, রেস্টে কমতেছে। তাহলে মুভমেন্টে যদি বাড়ে, দেখো হাঁটাচলা করতেছে বাড়ছে, কাজকর্ম করার সময় বাড়ছে, রেস্ট নিলে কমে যাচ্ছে, এটা হচ্ছে নন ইনফ্লামেটরি। আর ইনফ্লামেটরি হচ্ছে রেস্টে বাড়তেছে, অর্থাৎ আমি রেস্ট নিচ্ছি তখন বেড়ে গেল, আর মুভমেন্টে কমে গেল, অর্থাৎ হাঁটাচলা করার পরে কমে গেল, এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। যেমন আরো আছে অনেক কিছু, আস্তে আস্তে আমরা জানবো।
দিনের বেলা কাজকর্ম করার সময় কমে গেল, রাত্রেবেলা রেস্ট নেওয়ার সময় অনেক বাড়লো। এবং এই জাতীয় ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যে মর্নিং স্টিফনেস থাকে, সকালবেলা দেখা যাবে হাতটা জাম হয়ে আছে বা গিরাটা জাম হয়ে আছে, কিছুক্ষণ হাঁটাচলা করার পরে, কাজ করার পরে 1-2 ঘন্টা পরে আস্তে আস্তে এটা দেখা যাবে যে রিল্যাক্স হয়ে গেছে। একে বলে মর্নিং স্টিফনেস। তাহলে এই কথাটা রোগীর কাছ থেকে শুনতে হবে। যদি তুমি ফার্স্টে বাইর করতে হবে আর্টিকুলার না নন আর্টিকুলার, আর্টিকুলার হলে তারপরে বাইর করো এটা ইনফ্লামেটরি না নন ইনফ্লামেটরি। অর্থাৎ রোগীকে কাছে হিস্ট্রি নাও যে আপনার যে হাঁটু ব্যথা বলছি, এটা উঠা বসা করার সময়, নামাজ পড়ার সময়, বাথরুমের থেকে ওঠার সময় তখন পেইন হয়, বাড়ে কিনা। যদি হ্যাঁ বলে বাড়ে, একটু বিশ্রাম নিলে কমে যায়, তখন এটা নন ইনফ্লামেটরি। আর যদি বলে যে না, কাজকর্ম করলে আমি টের পাই না বা খুব কম থাকে কিন্তু রাত্রেবেলা রেস্ট নিতে গেলে বাড়ে, দ্যাট ইজ হচ্ছে ইনফ্লামেটরি। তখন তুমি হিসেব নাও যে সকালবেলা কি এটা শক্ত হয়ে থাকে, জাম হয়ে থাকে কিনা, ওই গিরাটা আস্তে আস্তে খুললো, হ্যাঁ এটা খুবই বলবে সে। এরপর আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস পেয়ে গেলাম। এই ইনফ্লামেটরি আর্থ্রাইটিস পেয়ে গেলে সেটাকে আবার ভাগ করা হয় যে এটা একটা গিরায়, যেটা মোনো আর্টিকুলার বলা হয়, 2 থেকে 4টে জয়েন্টের ভিতরে, এটা অলিগো আর্টিকুলার বলা হয়। আর 5টা বা তার বেশি জয়েন্ট ইনভলভ, এটাকে পলি আর্টিকুলার বলা হয়। তাহলে আমাকে কোনো রোগী ডায়াগনোসিস করতে গেলে আমাকে এই সিরিয়ালই আসতে হবে, এইটা না এইটা, এইটা হলে এইটা না এইটা, এইটা হলে এইটা নাকি এইটা নাকি এইটা। তাহলে দেখবো যে রোগের খুব কাছাকাছি চলে আসছে, রোগের ডায়াগনোসিসে চলে আসছে। তাহলে ফার্স্ট অ্যাপ্রোচটা থাকতে হবে এইভাবে, এইটা না এইটা। এটা যদি হয় তাহলে নন ইনফ্লামেটরি না ইনফ্লামেটরি। ইনফ্লামেটরি যদি হয় তাহলে একটা জয়েন্ট নাকি 2-4টে জয়েন্ট ইনভলভমেন্ট নাকি অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট। তারপর দেখো যে কেমনে কেমনে তুমি অরিজিনাল রোগের ডায়াগনোসিস করে ফেলছো। তাহলে ফার্স্ট এই অ্যাপ্রোচটা সবার মাথার ভিতরে থাকবে মাসকুলোস্কেলেটাল পেইন নিয়ে যখন কেউ আসবে। নেক্সট আমরা একটা নিয়ে আলাপ করব। এখন পেরিআর্টিকুলার জয়েন্ট কি কি হতে পারে সেগুলো নিয়ে আলাপ করব। আর্টিকুলারের ভিতরে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কি কি হতে পারে সেগুলো নিয়ে আলাপ করব। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ভিতরে ডিটেলস মোনো আর্টিকুলার, অলিগো এবং পলি আর্টিকুলার, এইগুলো নিয়ে আলাপ করব। তারপরে দেখো যে কিভাবে একটা বাত আমরা ধরতে পারি। বাত বলতে তো এই সবগুলোকে আর্থ্রাইটিসকে বলা হচ্ছে বাত, বাংলায় বলা হয় বাত, কিন্তু বাতের ভিতরে তো অনেক রকমের আছে, সেইগুলো আমরা ডায়াগনোসিস করব এই অ্যাপ্রোচের মাধ্যমে। এখন আমরা যে পেরি আর্টিকুলার বা নন আর্টিকুলার কোনগুলি আছে, যেমন শোল্ডার জয়েন্টের একটা পেরি আর্টিকুলার পেইন হচ্ছে ইম্পর্টেন্ট একটা পেইন হচ্ছে ফ্রোজেন শোল্ডার, যেটা নিয়ে অনেকে আসবে তোমাদের কাছে। ফ্রোজেন শোল্ডার অর্থাৎ হাতটা, শোল্ডার জয়েন্ট একদম স্টিফ হয়ে গেছে, নড়াচড়া করা যায় না। এই রুগীরা দেখবা যে হাতটা মাথার উপরে উঠান, অর্থাৎ অ্যাবডাকশন করে। অ্যাবডাকশন মানে বাইরের দিকে নিয়ে যান এবং মাথার উপরে উঠান, সে দেখবে যে পারবে না। কিন্তু অ্যাডাকশন পারতেছে, ফ্লেকশন করতে পারছে, অর্থাৎ ওয়ান ডিরেকশনে তার সমস্যা, তাহলে সেটা হচ্ছে পেরি আর্টিকুলার। এটা পেইনফুল শোল্ডার, রেস্ট্রিক্টেড মুভমেন্ট। সাধারণত হাতে কোথাও আঘাত পাইলো, শোল্ডার জয়েন্টে আঘাত পাইনি, হাতে কোথাও আঘাত পাইলো, তখন এই শোল্ডার জয়েন্টে তোমার ফ্রোজেন শোল্ডার নিয়ে আসতে পারে। এমআই হইলো, ফ্রোজেন শোল্ডার নিয়ে আসতে পারে। স্ট্রোকের রোগী ফ্রোজেন শোল্ডার নিয়ে আসতে পারে। ডায়াবেটিসের রোগী, এই জাতীয় রোগীর ক্ষেত্রে আমিও প্র্যাকটিস ফিল্ডে দেখলাম যে আসলে অনেক ডায়াবেটিসের রোগী আসতেছে ফ্রোজেন শোল্ডার নিয়ে। অনেকে এমআই হয়ে গেছে বা স্ট্রোক হয়ে গেছে, সে ফ্রোজেন শোল্ডার নিয়ে আসছে। এই তো গত বছরই তো, হ্যাঁ গত বছর 1.5 বছর হয়ে গেল। পরে রিক্সার চাকা খুলে আমি অ্যাক্সিডেন্ট করলাম, রিক্সার চাকা একদিকে, রিক্সা আর একদিকে, আমি আর একদিকে। আমার হাত ভেঙে গেল, রেডিয়াস ভেঙে গেল। তো ভাঙছে রেডিয়াস ভাঙছে, অন্য কোথাও তো সমস্যা নাই। তারপরে দেখা গেল যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমার এই শোল্ডার জয়েন্টটা স্টিফ হয়ে গেছে। এবং ফ্রোজেন শোল্ডার কাকে বলে এখনো পর্যন্ত আমি মানে 1.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ফ্রোজেন শোল্ডার ওর স্টিফনেসটা অনেক কমে গেছে, 95% কমে গেছে, কিন্তু কিছু রয়ে গেছে। তাহলে কিসের জন্য হলো? আমার হাতে একটা ট্রমা হয়েছিল, সেই ট্রমার পরে আমার শোল্ডার জয়েন্টটা স্টিফ হয়ে গেল। তাহলে আমরা শোল্ডার জয়েন্টের একটা পেরিআর্টিকুলার আমরা পাইলাম। এলবো জয়েন্টে সরি, টেনিস এলবো, এটা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হয়। গলফার এলবো, এটা আছে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস হয়। হ্যাঁ, দেখা যাবে যে শোল্ডার, সে বলবে এলবো জয়েন্টে পেইন, তুমি দেখবা যে ভালো করে দেখান কোথায়। হ্যাঁ, কখনো দেখা যাবে যে মিডিয়াল এপিকন্ডাইলে দেখাচ্ছে যে এই জায়গাটায় ব্যথা, কখনো দেখা যাবে যে ল্যাটারাল এপিকন্ডাইলে। আর একটু ক্লিয়ার হওয়া, সে স্পষ্ট করে বলতে পারছে না, তাকে তুমি এই করো, বলো যে আপনি টেবিলের তলে তোমার সামনে যখন আসবে তখন তো তুমি চেম্বারে থাকলে টেবিলের তলে বলো যে হাত দেন, টেবিলে তোরা হাত দিয়ে টেবিলটা উঁচু করার চেষ্টা করা। টেবিলে দেখা যে উঁচু করার চেষ্টা করলে তখন দেখা যাবে যে কোন মাসেলটা তুমি নিজেই ফিল করো, যে মিডিয়ালি মাসেলটা শক্ত হয় নাকি ল্যাটারালি মাসেলটা শক্ত হয়। বুঝতে পারছো? অর্থাৎ মিডিয়াল এপিকন্ডাইলে যে মাসেলটা যে শেষ হয়েছে, সে কি খুবই মানে শক্ত হয়ে গেছে কিনা টেবিলটা উঁচু করার সময়।
সেটা হচ্ছে যে তোমার হচ্ছে গলফার এলবো। এবার টেবিলের উপরে হাত দিয়ে বলো যে টেবিলটাকে নিচের দিকে চাপ দিয়ে ধরেন, দেখো তুমি কোন মাসেলটা শক্ত হয়। দেখা যাবে যে মিডিয়াল থেকে তোমার দেখা যাবে যে ল্যাটারাল এপিকন্ডাইলটা তোমার শক্ত হয়ে গেছে, তাহলে সে তখন হচ্ছে যে টেনিস এলবোটা তখন পেইন হবে। অর্থাৎ এক কথায় তোমার ওই চেম্বারে রোগীটাকে একটা টেস্ট করে এখানে বলছে পেইন ইন হোল্ডিং ব্যাগ অথবা পেইন ইন ক্যারিং ট্রে ক্যারি করার সময় তখন এই ব্যথাটা বাড়বে, আর ব্যাগ ক্যারি করার সময় এই ব্যথাটা বাড়বে। এখন চেম্বারের ভিতরে তুমি ব্যাগও পাবা না, ট্রেও পাবা না, এই জন্য তাকে টেবিলের তলে হাত দিয়ে বলতে বলে টেবিলটা একটু উঁচু করার চেষ্টা করেন, দেখেন তো ব্যথা কোথায় বাড়ে। অথবা টেবিলের উপরে হাত রাখেন, টেবিলের উপরে হাত থেকে টেবিলটাকে নিচে প্রেসার দিয়ে চেষ্টা করেন, দেখেন ব্যথা কোথায় বাড়ে। যদি টেবিলের উপরে হাত দিয়ে যদি নিচে প্রেসার দেওয়ার সময় যদি পেইন হয় সেটা হচ্ছে এটা, টেবিলের নিচে হাত দিয়ে যদি উঠানোর সময় যদি পেইন হয় তাহলে সেটা হচ্ছে এটা। তাহলে এইভাবে আমরা ওই চেম্বারেই তাকে টেস্ট করি, আমরা এটা বলতে পারি এটা আছে যে এলবো জয়েন্টের ভিতরে না, এলবো জয়েন্টের বাইরে পেরিআর্টিকুলার, যেটা একটাকে টেনিস এলবো বলা হচ্ছে আর একটাকে গলফার্স এলবো বলা হচ্ছে। এরপর রিস্ট জয়েন্ট, রিস্ট জয়েন্টের ভিতরে একটা রিস্ট জয়েন্ট হচ্ছে যে একেবারে গোড়ায়, তোমার হচ্ছে বিগ যে থামটা, সে থামের গোড়ায় তার রেডিয়াল পেইন অ্যারাউন্ড দ্য রেডিয়াল স্টেরয়েড, এটা ফ্লেকশন অফ দ্য থাম ইনটু দ্য পাম, থামটাকে যখন পামের হ্যান্ডের পামের দিকে যখন নিয়ে আসতে বলবো, ফ্লেক্স করে নিয়ে আসতে বলবো, তখন দেখবো যে সিভিয়ার পেইন বলবে, থাম অফ দ্য বেজ অফ দ্য থামের জায়গায় সিভিয়ার পেইন। অর্থাৎ ওইখানে একটা যে জায়গায় টেন্ডনটা ইনসারশন হয়েছে ওই টেন্ডন ওই জায়গায় ইনফ্লামেশন, যেটাকে বলা হচ্ছে টেনোসাইনোভাইটিস, ডিকোয়ারবায়ান্স টেনোসাইনোভাইটিস, এই জাতীয় রোগও বেশ আসে, তবে বেশি আসে হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার। আচ্ছা হিপ জয়েন্টের, হিপ জয়েন্টের ভিতরে না, হিপ জয়েন্টের বাইরে, যেটাকে বলা হয় ট্রকান্টারিক বার্সাইটিস, এটা তুমি কিভাবে বুঝবা? সে বলবে যে হিপ জয়েন্টের নিচে ল্যাটারাল সাইড অফ দ্য থাই, ওই জায়গায় পেইন। এটা আরো ভালো করে বুঝবা কিভাবে? তাকে সিঁড়িতে উঠতে বলবা, দেখা যাবে যে বা জিজ্ঞাসা করো সিঁড়িতে ওঠার সময় ব্যথা বাড়ে কিনা, হ্যাঁ অন গোয়িং আপ দ্য স্টেয়ার্স, তখন দেখা যাবে যে তার সিঁড়িতে ওঠার সময় তার পেইনটা ওই জায়গায় বাড়ে বেশি। দ্যাট ইজ দ্য, এটা হচ্ছে ট্রকান্টারিক বার্সাইটিস। এটা খুব বেশি আসে না, আসে হচ্ছে যে এই বারবার বলতেছে এইটা। এলবোটাও নিয়ে আসে, অনেক রোগী আসছে এলবো নিয়ে, রিস্ট জয়েন্টটা আসে খুব কম। আর নি জয়েন্ট এটা ভালো নিয়ে আসে। আপার মিডিয়াল টিবিয়া, টিবিয়া জাস্ট উপরের পোর্শনে ওই জায়গায় পেইন বলবে, ওই জায়গায় চাপ দিলে লোকাল টেন্ডনেস পাবা, এটা বোঝা গেল। কিন্তু যেটা বোঝা যায় না আছে প্যাটালার নিচে, প্রি প্যাটালার অথবা ইনফ্রা প্যাটালার, ওইখানে যখন পেইনটা নিয়ে আসে, এটা একমাত্র নামাজ পড়ার সময় বলবে যে হাঁটু ভাঁজ করার সময় তখনই পেইনটা হয়, অর্থাৎ ইনক্রিজ ওভার নিলিং, প্রচুর পরিমাণে হাঁটু ভাঁজ করে বসলেই তখন এই পেইনটা হয়। কিন্তু নি জয়েন্ট এক্সটেন্ড করলে হচ্ছে না, অর্থাৎ ওয়ান ডিরেকশনে পেইন, ভাঁজ করার সময় হচ্ছে, সোজা করার সময় হচ্ছে না, ওয়ান ডিরেকশনে, সেটাই হচ্ছে পেরিআর্টিকুলার, এটা প্রথম হেডিং এ আমি বলে আসছি। হিল, হিল যে পেইন এটাও কিন্তু প্রচুর আসে। প্লান্টার ফাসাইটিস বিলো দা হিল, অর্থাৎ গোড়ালির নিচে অনেক রোগী এসে বলবে যে আমার প্রচুর ব্যথা হয়, হাঁটতে পারি না, সকালবেলায় তো একেবারে মাটিতে পা ফেলতে পারি না, কিছুক্ষণ হাঁটার পরে কমে যায়। পেইন অন স্টার্ন আফটার দ্য লং রেস্ট, অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে, অনেকক্ষণ বসেছিল দাঁড়ানোর সময় তখনই ব্যথা হচ্ছে, অথবা মর্নিং অথবা ঘুমাইছিল সারা রাত, সকালবেলা উঠে হাঁটার সময় পেইনটা হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসে। আর হচ্ছে অ্যাসিলাস টেন্ডাইটিস, অর্থাৎ বিহাইন্ড দ্য হিল, এটা হচ্ছে বিলো দ্য হিল, এটা হচ্ছে বিহাইন্ড দ্য হিল, ওই হিলের পিছনে প্রেসার দিলেই তখন পেইনটা পাওয়া যাবে। এই রোগীটা প্রচুর আসে, আর এই ফ্রোজেন শোল্ডারটা প্রচুর নিয়ে আসে। আর মেকানিক্যাল স্পাইনাল পেইন এটাও প্রচুর, এটাও তোমাদের হচ্ছে, হয় আমারও এই মাত্র এখন হচ্ছে। সেটা কি? সার্ভাইকাল পেইন, ফলিং অ্যাসলিপ, রাত্রে বেলায় ঘুমায় আছে, সকালবেলায় ঘাড় বাঁকা হয়ে গেছে, 2 দিন 4 দিন 5 দিন ভুগলো। এটা হচ্ছে যে মাসেল, সারাউন্ডিং মাসেল, সার্ভাইকাল স্পাইনের সারাউন্ডিং মাসেলটা টট হয়ে আছে, শক্ত হয়ে আছে। অথবা লম্বা টাইম কিবোর্ডে কাজ করতেছে বা ল্যাপটপে কাজ করতেছে, কম্পিউটারে, তখন দেখা যায় ঘাড় ব্যথা নিয়ে আসছে। সে ঘাড় বাঁকা, যেটাকে বলা অ্যাবনর্মাল নেক পোশ্চার, ঘাড় বাঁকা নিয়ে চলে আসবে, 2 দিন 4 দিন 10 দিন ভোগে, একটা পেইন কিলার দিলেই সে ভালো হয়ে যায়, আর কিছুই লাগে না। তাহলে এরকম, এটা কিন্তু জয়েন্টের ভিতরে না, এটা হচ্ছে যে জয়েন্টের চারিদিকে মাসেলটা স্ট্রেস থাকে, তখন এই পেইনটা হয়। লাম্বারি জনতায় সাডেন অনসেট ডিউরিং দ্য লিফটিং অর বেন্ডিং, হ্যাঁ বেন্ডিং হওয়ার সময়, লিফট করার সময়, অথবা ইনক্রিজ অন মুভমেন্ট, এটা মুভমেন্টে বাড়বে, রেস্টে কমে যাবে, অথবা লম্বা সময় বসে থাকার কারণেও হয় লাম্বার স্পাইনে পেইন। এগুলো সব মেকানিক্যাল, ইট ইজ নট হচ্ছে আর্টিকুলার, এটা কখনো আর্টিকুলার না। আরেকটা আসে, মেয়েরা আসে, মিডিল এজ ডোমেনরা বেশি আসে, ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে মাসেলের ব্যথা, হ্যাঁ এই যে অ্যাংজাইটি থাকে। মিডিল এজ রোমেনদের হয় মাল্টিপল ট্রিগার পয়েন্ট থাকে,
বডির বিশেষ বিশেষ জায়গায় তার হচ্ছে যে টেন্ডার পয়েন্ট থাকে, সেটা কিরকম? এইরকম ফ্রন্ট সাইডে হচ্ছে যে ঠিক ওই তোমার সেকেন্ড বা থার্ড কোস্টোকান্ডাল জাংশন এই বরাবর। ফ্রন্ট সাইড আছে যে তোমার হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাল রিজন এখানে পাওয়া যায়। ফ্রন্ট সাইড আছে যে তোমার হচ্ছে যে আপার মিডিয়াল টিবিয়া এখানে পাওয়া যায়। আর ব্যাক সাইড হচ্ছে যে এই স্পাইনে, হ্যাঁ 5-7 এই স্পাইনে পাওয়া যায়। এই যে মিড সুপ্রাইজ ও এখানে আবার স্কিন ফোল্ড রোলিং অফ দা মিড ট্রাপিজিয়াসের উপরে যদি স্কিনে ফোল্ড করা হয় তখন সে পেইন বা টেন্ডারনেস ফিল করবে। স্পাইনাসের উপরে টেন্ডারনেস পাবে, এখানেও পাবে, এখানেও পাবে। এত জায়গায় টেস্ট করি না। কোনো রোগী যখন বলে যে গিরায় ব্যথা না মাসলে ব্যথা, হ্যাঁ সাথে অ্যাংজাইটি ফিচার্স পাচ্ছি আর কিচ্ছু না, ওই রোগীর পিছনে দাঁড়িয়ে জাস্ট ওই ট্রাপিজিয়াসটাকে একটু রোল করি। ট্রাপিজিয়াসের উপরে যদি একটু রোল করা হয় দেখা যাবে যে সিভিয়ার পেইন। রবিদাস দেরি করে ঢুকছে। রবিদাস দুষ্টু। কি রবিদাস ঢুকছো, এন্ট্রি করছো? ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি পেইন। যখন তোমার ফাইব্রোমায়ালজিয়া বলবে তাহলে মিডল এজ রোম্যান্ড আসতে হবে, অ্যাংজাইটি ফিচার থাকতে হবে এবং মাসলে পেইন বলবে তখন জাস্ট ট্রাপিজাস মাসলের উপরে তুমি একটু প্রেসার দিয়ে রোল করো, দেখা যাবে যে সিভিয়ার টেন্ডারনেস ফিল করবে। আর এত পয়েন্ট খোঁজার দরকার নেই, একটা পয়েন্ট খুঁজলেই হবে। সমস্ত ভাত সিদ্ধ হয়েছে কিনা সব ভাত টিপার দরকার নেই, একটা ভাত টিপলেই বোঝা যাবে যে যেটা সমস্ত ভাত সিদ্ধ হয়েছে। স্যার মাসলটা রোল করবে কিভাবে স্যার, মানে একটু বুঝিয়ে দিন। ট্রাপিজাস মাসলের কে মাসেল ধরে চিমটি মারো, সোজা কথা বুঝো নাই, স্কিনে চিমটি মারবা না, মাসেল। তাহলে বড় মাসেল ধরে যদি চাপ দাও সেটাই হচ্ছে রোল করা। তাহলে এখানে গিরায় ব্যথা বলবে না, এখানে পেশেন্ট বলবে মাসলে ব্যথা, মাংসপেশির ভিতরে মাংসে ব্যথা। এই জন্য ট্রিগার পয়েন্ট অনেক পাওয়া যায়, তার ভিতরে যে কোনো একটা পয়েন্ট পাইলেই হলো। মাল্টিপল ট্রিগার পয়েন্ট টেন্ডারনেস পাবা, মিডিল এজ ওম্যানদের, এটাকে ফাইব্রোমায়ালজিয়া বলা। এর ডায়াগনস্টিক কোনো সময় কোনো ইনভেস্টিগেশন করে না। এই যে যতগুলো বললাম এর একটাও ইনভেস্টিগেশন করে না, সব হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। হ্যাঁ, একটা ইনভেস্টিগেশন করে কিছুই পাবো না, গোড়ার ডিম পাবো। তাহলে এতক্ষণ আমরা আলাপ করলাম হচ্ছে পেরি আর্টিকুলার বা নন আর্টিকুলার, অর্থাৎ জয়েন্টের ভিতরে না, জয়েন্টের বাইরে। তাহলে শোল্ডার জয়েন্টে এগুলো বুঝবো কিভাবে? জয়েন্টের বাইরে ওয়ান ডিরেকশনে পেইন হয়, এক্সটেনশনে বা ফ্লেকশন, যে কোনো একটা ডিরেকশনে পেইন হয়। ফ্রোজেন শোল্ডার হচ্ছে যে অ্যাবডাকশন করার সময়, অর্থাৎ হাতটা মাথার উপর ওঠার সময় হবে, কিন্তু অ্যাডাকশন করার সময় হবে না। এবং সাধারণত যাদের হাতে ট্রমা আছে বা এমআই, স্ট্রোক, ডায়াবেটিস এদেরকে বেশি হয়। এলবো জয়েন্টের পেইন, এলবো জয়েন্টে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল হতে পারে। এই জন্য টেবিলের তলে হাত দিয়ে তাকে উঁচু করতে বলো, দেখা যায় পেইন ফিল করবে, অথবা টেবিলের উপরে হাত দিয়ে তাকে প্রেসার দিতে বলো, দেখা যায় পেইন ফিল করবে। রিজ জয়েন্টে দেখো যে থামটা তোমার পাম বরাবরই অ্যাডাকশন করতে বলো, ফ্লেকশন করতে বলো, থামটা হচ্ছে পামের দিকে ফ্লেকশন করতে বলো, তখনই পেইন হবে, কিন্তু থামটা এক্সটেনশন করতে বলে পেইন হবে না। এটাকে বলে ডিকর্বাইন স্টেনোসাইনোভাইটিস। হিপ জয়েন্টে দেখা গেলো যে পাটা অ্যাডাকশন করলে অথবা সিঁড়িতে উপরে উঠলে তখনই তার এই যে ল্যাটারাল থাইতে পেইন ফিল করে। নি জয়েন্ট হচ্ছে যে মিডিয়াল টিবিয়া বরাবর, ওখানে পেইন বলবে, ওটা তো দেখেই বুঝতে পারতেছে এটা জয়েন্ট না, ওখানে প্রেসার দিলে লোকাল টেন্ডারনেস পাবা। আর জয়েন্টের ভিতরে দেখা যাবে যে প্যাটালা বা পিরিপ্যাটালার বা ইনফ্রাপ্যাটালার রিজনে, তখন কনফিউজ হবো যে আর্টিকুলার না পেরি আর্টিকুলার। তখন সে রুগী নিজেই বলবে নামাজ পড়ে হাঁটু ভাঁজ করার সময় পেইন হয়, অর্থাৎ ওভার নিলিং এর সময়, অর্থাৎ ওয়ান ডিরেকশনে হয়। দ্যাট ইজ হচ্ছে যে এটা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার বা পেরি আর্টিকুলার। আর হিলে এবং তোমার গোড়ালির নিচে যদি পেইন হয়, অনেকক্ষণ বসার পরে বা শোক ঘুমানোর পরে, সকালবেলা হাঁটার সময়, অথবা অনেকক্ষণ বসার পরে হাঁটতে গেলে দাঁড়াইলে, তখনই তার গোড়ালির নিচে ওখানে ব্যথা ফিল করবে। অথবা গোড়ালির পিছনে হতে পারে অ্যাসিলাস টেন্ডোনাইটিস বিহাইন্ড দ্য হিল। মেকানিক্যাল পেইন হচ্ছে সার্ভাইকাল, ঘাড়ে ব্যথা, অনেকক্ষণ রাত্রেবেলা ঘুমাইছে, ঘাড় নিয়ে তো রাত্রে নিয়ে খেলা করে নাই, এখন দেখা গেলো রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা ঘাড় ব্যথা করতেছে এবং বাঁকা হয়ে আছে। অথবা কিবোর্ডে কাজ করছে অনেকক্ষণ ধরে, তখন ঘাড়ে ব্যথা করতেছে, সেটা কোন লাম্বার রিজন হতে লাম্বার রিজন লং টাইম বসে কাজ করলে, অথবা কোনো লিফটিং বা বেন্ডিং এর সময়, তখন কিন্তু লাম্বার রিজন একটা পেইন, মাসেল স্ট্রেস হতে পারে। ফাইব্রোমায়ালজিয়া বললাম, মাল্টিপল ট্রিগার পয়েন্ট পাবা, এবং এই রোগী মিডল এজ রোম্যান হয় এবং অ্যাংজাইটি ফিচার থাকে, এবং শরীরে নানান জায়গায় ব্যথা বলবে। সর্বশরীরে ব্যথা, ওষুধ দেবো কোথায়? স্যার একটা কোশ্চেন ছিল, করবো স্যার? বলো। স্যার ফ্রোজেন শোল্ডার আর স্যার সুপ্রাস্পাইনাটাস টেন্ডোনাইটিস, স্যার এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবো স্যার? প্রথম কথা হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার আর সুপ্রাস্পাইনাটাস, যেটা টেন্ডোনাইটিস, সুপ্রাস্পাইনাটাস মানে হচ্ছে যে ওই রিজনে, সুপ্রাস্পাইনাটাস ওই রিজনেই তুমি
টেন্ডারনেস পাবা, হ্যাঁ সুপ্রাস্পাইনাটাস। অনেক সময় দেখা যায় অ্যাবডাকশনে দুটি পেইন হচ্ছে, হ্যাঁ দুটি পেইন হচ্ছে, তখন কনফিউজড হয়ে যেতে, কিন্তু ওই লোকালি টেন্ডারনেসটা পাবা সুপ্রাস্পাইনাস রিজনের ওখানে, কিন্তু ফ্রোজেন শোল্ডারে ওটা পাবা না। বুঝা গেছে? আর দুইটা ট্রিটমেন্ট প্রায় একই। জি স্যার। ট্রিটমেন্ট কি স্যার মানে ওরাল স্টেরয়েডে ভালো এখন কাজ কি করে বলবো? নাকি এইটা? ট্রিটমেন্টের তো পরে বলবো, পরে ঠিক বলবো, এখন স্যার। বলবো না তো। আচ্ছা স্যার। ওটা পরে স্লাইড আছে, হ্যাঁ সবই আছে স্লাইড। আচ্ছা, নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, একটু আগে আমি বললাম যে এই কটা নিয়ে আলাপ করবো, একটা বলছিলাম যে পেরিআর্টিকুলার নিয়ে আলাপ করবো, সেটা আলাপ করলাম। আর্টিকুলারের ভিতরে জয়েন্টের ভিতরে বলবো যে বোথ ডিরেকশনে এক্সটেনশনে ফ্লেকশনে পেইন হবে। তার ভিতরে নন ইনফ্লামেটরি আর ইনফ্লামেটরি। নন ইনফ্লামেটরি মুভমেন্টে বাড়বে, রেস্টে কমবে। এখন আমরা এই নন ইনফ্লামেটরি নিয়ে আলাপ করবো। নন ইনফ্লামেটরি মেইনলি দুটো হয়, ট্রমা আর হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস ওল্ড এজে। ট্রমা, একটা শোল্ডার জয়েন্টে ট্রমা হইতেই পারে। শোল্ডার জয়েন্ট, তোমাকে হাত ধরে কেউ পিছনে নিয়ে বেশ ভালো মতো প্রেসার দিল, অথবা তোমার দেখা গেল কি যে তুমি বোলিং করতেছো, সেই সময় শোল্ডার জয়েন্টের ভিতরে রোটেটর কাপ টিয়ার হইতে পারে। স্পিনার, কি স্পিনার, ভালো স্পিনার, তুমি ভালো স্পিনার নাকি ভালো ফাস্ট বলার। আর নি জয়েন্টে দেখা গেলো যে ব্যাটিং করতেছো, ব্যাটিং করার সময় তোমার বা ফুটবল খেলার সময় মেনিসকাল বা ক্রুশিয়েট লিগামেন্ট, এটা তো জয়েন্টের ভিতরেই, হ্যাঁ সাইনোভিয়াল ক্যাভিটির ভিতরে। এই মেনিসকাল বা ক্রুশিয়েট লিগামেন্ট যদি টিয়ার হয় ডিউ টু দ্য টুইস্টিং বা বেন্ডিং ইন স্পোর্টে খেলাধুলা করার সময়, তখন এই সমস্ত পেইন, এটা হচ্ছে ট্রমাটিক। হ্যাঁ, এটার হিস্ট্রি বলবে যে খেলতে গিয়ে তারপরে এখানে ব্যথা, অথবা পড়ে গিয়ে বা ওই মোচড় খেয়ে এখানে ব্যথা, একটা হিস্ট্রি। ট্রমা মানে ট্রমার একটা হিস্ট্রি দিবি। তখন ওই জয়েন্টের পেইন দেখবা যে, যেহেতু জয়েন্টের ভিতরে দেখবা যে বোথ সাইডে এক্সটেনশন ফ্লেকশন দো বোথ কন্ডিশনে তার পেইন হচ্ছে, এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই। আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস এটা প্রচুর আসে তোমার এই আর্থ্রাইটিসের ভিতরে। যদি বলা হয়, আমি বলেছি যে তোমাদের আজকে বলেছি যে আর্থ্রাইটিস আজকে যে সিস্টেমটা পড়বো প্র্যাকটিস ফিল্ডে দেখো 50% রোগী এই জাতীয় রোগ নিয়ে আসবে। তার ভিতরে মোস্ট কমন রোগ নিয়ে আসবে অস্টিওআর্থ্রাইটিস। এটা কি ওল্ড এজ, ফার্স্ট কথা হেডিং হচ্ছে ওল্ড এজ। অবশ্যই অস্টিওআর্থ্রাইটিস ওল্ড এজে দেবে, আর্লি এজও হয় না, ভেরি রিয়ার। হ্যাঁ ভেরি রিয়ার, আর্লি অনসেটে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে কিন্তু খুব কম। তোমাদেরকে সবসময় ওল্ড এজ ধরে নিতে হবে। সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, সেটা তার ঘাড় দাঁড়াইতে পারবে না। যেটা নন ইনফ্লামেটরি, ইনক্রিজ মুভমেন্ট, মুভমেন্টটা বাড়বে, ডিক্রিজ অন রেস্ট কমবে। সেই জন্য রেস্ট্রিক্টেড নেক মুভমেন্ট, অত ঘাড় দাঁড়াতে পারবে না, কারণ মুভমেন্টটা বাড়বে। অনেক সময় ঘাড়ের থেকে সার্ভাইকাল রিজন থেকে স্পাইনাল নার্ভ হাত বরাবর চলে যায়। ওই যে অস্টিওফাইট তৈরি হয়, অস্টিওফাইটের কারণে কিন্তু ওই স্পাইনাল নার্ভের উপরে প্রেসার পড়ে, তখন কিন্তু হাত বরাবর তার কিন্তু বলে নাই, এখানকার ভাষায় বলে হাত কালায় নিয়ে যায়, টাটায় নিয়ে যায়। তোমার বার্নিং সেন্সেশন, টিংলিং সেন্সেশন, এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল পেইন। নিউরোলজিক্যাল পেইন এর ক্যারেক্টার হচ্ছে, এগুলো হয় কি বার্নিং পেইন, টিংলিং পেইন, অথবা হয় হচ্ছে যে ওই যে বার্নিং, টিংলিং, আর আরো কিছু আছে ভুলে গেলাম। তা হ্যাভিনেস পর্যন্ত নিয়ে আসে, হ্যাভি মানে হাতটা ভার হয়ে আসে, এরকম নিয়ে আসে। আর এই জায়গায় এরা বলে কালায় নেয়, কালায় বলতে ওই যে টিংলিং সেন্সেশন। রুগীর কথাটা মিলাইতে হবে। রুগীর যে কথা, অনেক সময় রুগীরা এসে বলে যে আমার সাপে কামড়াইলে যেরকম ব্যথা করে ওই রকম। আমি তো মহা বিপদ, আমি তো বলি যে আমার তো কোনোদিন সাপে কামড়াই না, আমি কি বুঝবো। আবার কেউ কেউ এসে বলে, কোনো মহিলারা এসে বলে যে বাচ্চা কাচ্চা হলে যেরকম ব্যথা হয় আমার সেরকম ব্যথা। আমি তখন বলি আমার তো কোনোদিন বাচ্চা কাচ্চা হয়নি, আমি কি করে বুঝবো। এই যে মাঝে মধ্যে ওরা যে টাইপের পেইন ডেসক্রাইব করে, সেটা আসলে নিজেদের মতন করে বুঝে নিতে হবে যে আসলে তখন আমি যখন বুঝতে একটু ডিস্টার্ব ফিল করি তখন বলে দিই, আমি দেখেন আমি কয়েকটা ব্যথা বলতেছি, ধারে কাছে কোনটা। ব্যথা হরেক রকম হইতে পারে, একটা হচ্ছে যে ছুরি দিয়ে কাটলে যেমন ব্যথা, ব্লেড দিয়ে কাটলে যেমন ব্যথা, পিন অ্যান্ড নিডিল, আর একটা নিউরোলজিক্যাল পিন, আর একটা ক্যারেক্টার হচ্ছে পিন অ্যান্ড নিডিল, মানে পিন দিয়ে গুতাইলে, নিডিল দিয়ে গুতাইলে যেমন ব্যথা ওই রকম, জ্বালা পোড়া একটা ব্যথা, ঝিনঝিন করে একটা ব্যথা, ভার হয়ে যাওয়া একটা ব্যথা। এই যে যতগুলো বললাম এর কাছাকাছি কোনটা, তখন ওর কাছাকাছি কোনোটা বললে তখন একটা ডায়াগনোসিস করায় এটা হেল্পফুল হয়। তাহলে পেইনের কিন্তু অনেক টাইপের আছে, হ্যাঁ অনেক টাইপের পেইন আছে। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে যে এই জাতীয় ব্যথা, এই যে নিউরোলজিক্যাল পেইন, রেডিকুলোপ্যাথি, যে স্পাইনাল নার্ভটা হাত বরাবর চলে গেছে সেখানে কিন্তু পেইন হবে। কেউ কেউ বিভিন্ন ভাবে ডেসক্রাইব করে, কেউ জ্বালা পোড়া বলে, কেউ টিংলিং বলে, কেউ ভার হয়ে যায়, কেউ কালায় নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। অথবা দুই স্কোপুলার মাঝখানে ইন্ট্রাস্কোপুলার রিজনও পেইনটা যেতে পারে। তাহলে ঘাড়ের ব্যথা হাতের দিকে আসলে বুঝতে হবে রেডিকুলোপ্যাথি আছে, বা ইন্ট্রাস্কোপুলার রিজনে চলে গেলে বুঝতে হবে রেডিকুলোপ্যাথি আছে। তাহলে ঘাড়ের ব্যথা কখন বাড়বে? ওল্ড এজে। ওল্ড এজে যদি মুভমেন্টটা বাড়ে, রেস্ট কমে, দ্যাট ইজ
অনেক সময় রেডিকুলোপ্যাথি থাকতে পারে, নাও পারে। রেডিকুলোপ্যাথি থাকলে বুঝতে হবে যে অস্টিওফাইটটা ওই নার্ভের উপরে প্রেসার দিচ্ছে, যে নার্ভটা হাত বরাবর চলে গেছে, তাহলে রেডিকুলোপ্যাথি পেয়ে যাবে। লাম্বার স্পন্ডোলাইসিস মানে হচ্ছে একই কথা, ওই লাম্বার ভার্টেব্রা ওই রিজনে হচ্ছে যে তোমার হচ্ছে যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকবে, অর্থাৎ এই রুগী নিজেই বলবে স্ট্যান্ডিং ফ্রম সিটিং, অর্থাৎ বসার থেকে সে দাঁড়াইতে পারবে না, দাঁড়াইলে তার পেইন হবে। সেটা টয়লেটে বসা থেকে দাঁড়াইতে গেলে বা নামাজ পড়ে উঠা বসা করার সময় তখন এই মাথায় ব্যথা, কোমরের ব্যথা নিয়ে আসবে না রুগী তোমার কাছে, অসম্ভব, প্রচুর আসবে। তাহলে ওল্ড এজে যে কোমরের ব্যথা উঠা বসা করার সাথে সম্পর্ক, সেটা 100% অস্টিওআর্থ্রাইটিস। এটারও রেডিকুলোপ্যাথি হতে পারে, সেটা তোমার নি জয়েন্টে চলে যেতে পারে বা বিলো দা নিতে যেতে পারে। নি জয়েন্ট পর্যন্ত যদি রেডিয়েট করে তাহলে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এই রেডিয়েশন যদি বিলো নিতে চলে যায় পায়ের তলা পর্যন্ত, তাহলে ভয়ের ব্যাপার। সেই ক্ষেত্রে এসএলআর টেস্ট মানে স্ট্রেট লেগ রেইজিং টেস্ট, শোয়ায় পাটা স্ট্রেট করে যখন উঁচু করতে বলবা 90 ডিগ্রি বরাবর, তখন তার সিভিয়ার পেইন হবে। ঠিক এইভাবে নিয়ে আসে লেগ রেইজ আসে না, ফিগারটা সরি, ফিগারটা মিস করছি, মিস করি নাই, একটা মিনিট দাঁড়াও। এটা এখানে চলে গেছে, এটা হচ্ছে এখানে। ফাতেমা আপু মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। তানিয়া খালি খোলা থাকে গান। হ্যাঁ, আমি তানিয়ারটা বারবার মিউট করে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার মিউট আছে স্যার, মিউট করা স্যার। মিউট আছে কিন্তু কথা শুনতে পাচ্ছি তো, আমি করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, স্ট্রেট লেগ রেইজ টেস্টটা এরকম, পাটা এরকম স্ট্রেট থাকবে, আস্তে আস্তে উপরের দিকে উঠাবা এত দূর, এই 90 ডিগ্রি বরাবর নরমাল উঠাতে পারবে। এতটুকু উঠানোর পরে সে সিভিয়ার পেইন ফিল করছে, হ্যাঁ, তো একে বলে স্ট্রেট লেগ রেইজ টেস্ট। স্ট্রেট লেগটাকে স্ট্রেট রেখে যদি তার যদি এই কোমরের ব্যথা পায়ে নিচ পর্যন্ত যায়, নি জয়েন্টের নিচ পর্যন্ত যায়, দ্যাট ইজ হচ্ছে যে খারাপ, সেটাই রেড ফ্ল্যাগ সাইন। কিন্তু কোমরের ব্যথা হাঁটু পর্যন্ত আসলে কোনো রেড ফ্ল্যাগ সাইন না, কিন্তু কোমরের ব্যথা যদি হাঁটুর নিচে চলে যায়, দ্যাট ইজ হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। তখন এসআরআর টেস্ট করলে দেখা যাবে যে 90 ডিগ্রি তো উঠাতে পারবে না, কেউ পরে হচ্ছে দেখলো 45, কেউ পরে 60, কেউ পরে 30, হ্যাঁ, যার যেরকম প্রেসার পড়বে, রেডিকুলোপ্যাথি হবে, সে ততটুকু পর্যন্ত এটা রেইজ করতে পারবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বেড সাইডের টেস্ট, প্রচুর টেস্ট করতে হয় এগুলো। যাদের এই পায়ের ব্যথাটা, কোমরের ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত যায়, তাদেরকে অবশ্যই এই টেস্টটা করতে হবে। তাহলে ওই লাম্বার হলে তোমাকে কি করতে হবে, এসএলআর টেস্ট করলে দেখা যাবে এটা পজিটিভ। হিপেও তোমার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। এই পেইনটা সাধারণত হয়, হিপের পেইনটা অনেকে বুঝতে পারে না যে হিপ জয়েন্টের ব্যথা কোথায় যাবে, গ্রোইনের দিকে আসে। হ্যাঁ, গ্রোইন বলতে প্রায় ইনগুলার রিজনে ওই বরাবর চলে আসবে, এমনকি বাটকে যেতে পারে। দেখো সে স্পেসিফিকলি বলতে পারতেছে যে তার বাটকের দিকে পেইন, অথবা সে থায়ের দিকে ব্যথা বলবে। এটা রেস্ট্রিকশনস অফ দ্য ইন্টারনাল রোটেশন উইথ দ্য হিপ ফ্লেক্স ইন দ্য ওয়ার্ল্ড। এর মানে কি, এর মানেটা হচ্ছে টেস্ট হচ্ছে এরকম, এই যে হিপটাকে ফ্লেক্স করছো, নিটাকে ফ্লেক্স করছো, হিপ ফ্লেক্সড, নি ফ্লেক্স, এই অবস্থায় তাকে পাটাকে একবার ভিতরের দিকে নিয়ে বা ইন্টারনাল রোটেশন পাটাকে আবার বাইরের দিকে নিয়ে নেওয়া, অর্থাৎ এই ফ্লেক্সড অবস্থায় নিলে তখন ওই হিপ জয়েন্টের উপরে প্রেসার পড়বে এবং পেইন ফিল করবে। অর্থাৎ ফ্লেক্স ইচ হিপ উইথ হ্যান্ড অন দ্য নি, নির পরে হ্যান্ডটা রাখলে, রোটেট দ্য হিপ ইন্টারনালি এন্ড এক্সটার্নালি। হ্যাঁ, তোমার হিপটাকে ইন্টারনালি এবং এক্সটার্নালি, অর্থাৎ পাটাকে একবার ভিতরের দিকে নিবা এই অবস্থায়, ফ্লেক্সড অবস্থায়, এই পাটাকে ঠেলে ভিতরের দিকে নিলে ইন্টারনাল রোটেশন হবে, বাইরের দিকে নিলে এক্সটার্নাল রোটেশন হবে। তখন হিপ জয়েন্টের সমস্যা থাকলে তখন পেইনটা ফিল করতে পারবা। তাহলে এটা কি হবে, রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট, রেস্ট্রিকশন অফ দ্য ইন্টারনাল রোটেশন উইথ হিপ ফ্লেক্সড। হিপটাকে ফ্লেক্স করে যদি পাটাকে ভিতরের দিকে ইন্টারনাল রোটেশন করা হয়, তখন দেখো যে সে নিতে পারবে না, পেইনফুল কন্ডিশন সে নিতে পারবে না। তাহলে এইটা হিপ পেইনটাকে ইভালুয়েট করতে হয় এইভাবে। নি জয়েন্টের পেইন, ইন্টারনাল রোটেশনটা স্যার ওই এই যে বললাম এটাকে, এটা ভিতরের দিকে নিবা, ইন্টারনাল, এই অ্যারো যেদিকে আছে এই দিকে নিবা, ভিতরের দিকে নিবা, নিলে এই পাটা ইন্টারনালি রোটেট করবে। শুধু এই নি জয়েন্টের উপরে হাত রেখে, সোল অফ দ্য ফুটের উপরে হাত রেখে